এখন দেখবেন রাতের সংবাদ। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে যেভাবে ধর্ষণ, অন্যায়, অত্যাচার, মাদক ব্যবসা ছড়িয়ে পড়ছে, সেই অন্যায়, অত্যাচার, নির্যাতন, শোষণের বিরুদ্ধে দেশের সাংবাদিক সমাজ তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত সংবাদ প্রচার করে থাকে। এই সকল সংবাদ প্রচার করতে গিয়ে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হন। সম্প্রতি আমরা পত্রপত্রিকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওসি প্রদীপ কুমারের নির্যাতনে কক্সবাজারের একজন সাংবাদিক পারিবারিকভাবে নির্যাতিত হয়েছেন এবং তার চক্ষু পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে ওসি প্রদীপের নির্যাতনে। এভাবেই আমরা সারা দেশে অনবরত বিভিন্নভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনা দেখতে পাচ্ছি। এই সাংবাদিক নির্যাতনের ঘটনাকে প্রতিরোধ করার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাংবাদিকদের একটি সেন্ট্রাল সংগঠন তৈরি হয়নি। সেটির ব্যর্থতার কারণ আমি সেদিকে না গিয়ে আমি সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোকে বলবো, সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন, এই সংগঠনের সাথে সকলেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি সাংবাদিকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দেশের প্রচলিত আইনে, নিয়মে, সংজ্ঞায় বলা আছে একজন সম্পাদক যাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেবেন তিনি সাংবাদিক। সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রশ্ন উঠানো হয়নি। বিষয়টি এরকম, চরাঞ্চলের একজন রিপোর্টার রিপোর্ট প্রকাশ করেছেন যে সেখানে ভূমিদস্যুরা চর দখল করছে এবং ওই চরে কিছু সন্ত্রাসী জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। একজন অষ্টম শ্রেণীর পাস সাংবাদিক সেই সংবাদটি যখন প্রকাশ করেছে, সেই সংবাদটি প্রশাসন কাটিং করেছেন, সেটাকে নিয়ে আলোচনা করছেন এবং ওই সংবাদের ভিত্তিতে গুপ্তচরে যেমন অভিযান চালানো হচ্ছে, যারা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটি একটি উদাহরণ আমি দিলাম মাত্র। এভাবেই সারা দেশের অষ্টম শ্রেণী পাস না দশম শ্রেণী পাস সেই রিপোর্টে সেটি লেখা থাকে না, কিন্তু তার রিপোর্টটি কি ভোক্তা হিসেবে সরকার ভোগ করছে, অর্থাৎ সরকার উক্ত রিপোর্টারের সংবাদ সেবাটাকে গ্রহণ করছে কিন্তু তাকে স্বীকৃতি দিচ্ছে না। কোথায় স্বীকৃতি দিচ্ছে না সেটা আমি আর একটু পরে ব্যাখ্যা করব। আমরা বলতে চাই সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ আপনি দেখেন একজন কনস্টেবল তার গায়ে লেখা থাকে পুলিশ, আর একজন আইজিপি তার গায়েও লেখা থাকে পুলিশ। যিনি পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন অথবা উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন তিনি যেমন তার যোগ্যতা অনুসারে পুলিশের কাজ করে থাকেন, তেমনি একজন কনস্টেবল অষ্টম শ্রেণী পাস তিনি তার যোগ্যতা অনুসারে কাজ করে থাকেন। সংবাদের ক্ষেত্রেও একই অবস্থা। একজন সংবাদদাতা তিনি সংবাদ প্রেরণ করেন, সেটিকে অধিকতর প্রয়োজন অনুসারে আরও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বা শিক্ষিত আরেকজনকে সেটিকে আরও বেশি অনুসন্ধান করার জন্য পাঠিয়ে থাকেন। এভাবেই সংবাদের বিকাশ ঘটে থাকে। সংবাদ গ্রহীতারা সেটাকে উপভোগ করে থাকে। সংবাদ একটি শক্তি। সেই সংবাদের ক্ষেত্রে আজকে যারা প্রভাবশালী, দুর্নীতিবাজ, কালোবাজারি তারা আমাদের এই সকল তৃণমূল পর্যায়ের সাংবাদিকদেরকে প্রভাবিত করে থাকেন। কখনো ক্ষমতা দ্বারা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাদের হুমকি ধামকি দিয়ে প্রভাবিত করে থাকেন, যে কারণে আজকে তৃণমূল পর্যায়ে ৮০% সাংবাদিক এই ভয়ে তাদের সংবাদ প্রকাশ করতে পারে না। একই সাথে
বড় প্রতিবন্ধকতা হচ্ছে দেশের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকলে হয়তো এই ডিজিটাল আইন হতো, কিন্তু এভাবে হতো না। আমরা এই ডিজিটাল আইন যখন পাশ করা হয়েছে তখন থেকে ডিজিটাল আইন সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা মানববন্ধন করেছি, লেখালেখি করছি, সরকারের কাছে আবেদন করেছি ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের জন্য। আমি আশা করি ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠকে উন্মুক্ত করা হবে এবং মুক্ত চিন্তার সাংবাদিকতার বিকাশ ঘটাবে। আমি একই সাথে বলতে চাই, একজন সাংবাদিক যখন সংবাদ প্রকাশ করেন, সংবাদ প্রকাশের স্থল হচ্ছে যে জেলা থেকে সংবাদটি ডিক্লারেশন হয়, যেখানে সংবাদ প্রকাশের অফিস হয়, সেখানে একজন সম্পাদক সংবাদ প্রকাশ করে থাকেন, প্রকাশক সম্পাদক সেটির জন্য দায়ী থাকেন। সেক্ষেত্রে একটি সংবাদ প্রকাশ হয়ে গেলে এখন সারা দেশে যেটি দেখা যাচ্ছে, একটি সংবাদের সূত্র ধরে সারা দেশে উক্ত সম্পাদক বা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়ে থাকে। এটি অন্য কোনো ক্ষেত্রে হয় না। যেমন কোথাও যদি একটি দুর্ঘটনা ঘটে, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, কোথাও এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে ঘটনাস্থল থানাতেই সেটির মামলা হয়। কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখছি, যদি কোথাও সংবাদ প্রকাশ হয়ে থাকে একই সাথে দেশের 10-12টি জেলা অথবা তারও বেশি জেলায় মামলা হয়ে থাকে। এটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বাধা হিসেবে আমি মনে করি। আমি দাবি করি সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংগঠন রয়েছে দেশে। তথ্য মন্ত্রণালয়ের অধীনে একজন অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি সেই বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান থাকেন, যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত থাকেন। আমরা দাবি করছি সরকারের কাছে, সাংবাদিকদের ভুল ত্রুটি হতেই পারে, প্রতিবেদনে তথ্যগত ত্রুটি থাকতেই পারে। সেই ক্ষেত্রে কোনো সংবাদ প্রকাশ হলে সেই সাংবাদিকদের মামলা হবে একটি, যেখানে সংবাদটি প্রকাশ হয় সেখানে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি কোনো মামলা করতে হয় তাহলে প্রেস কাউন্সিলে মামলা করতে হবে, অন্য কোথাও এর বিরুদ্ধে মামলা করা যাবে না। তাহলে সঠিক সাংবাদিকতা প্রকাশ পাবে, বরঞ্চ সঠিক সাংবাদিকতার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, আইন শৃঙ্খলার উন্নয়নের ক্ষেত্রে এবং সুষ্ঠু সমাজ বিকাশের ক্ষেত্রে, বাসযোগ্য দেশ গড়ার ক্ষেত্রে সুষ্ঠু সাংবাদিকতার পরিপন্থী যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো সরকার গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নেবেন। সারা দেশে প্রায় ১৫০০ সাংবাদিক সংগঠন রয়েছে, এর একটিও তথ্য মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন করার কোনো পদ্ধতি বা কোনো আইন এখনো তৈরি হয়নি। আমরা বিগত সরকারের তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, বর্তমান সরকারের তথ্যমন্ত্রীর সাথেও আমরা কথা বলেছি। আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমাদের স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, বর্তমান ফেডারেল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোকে স্মারকলিপি দিয়েছি। আমরা সরকারের কাছে দাবি করেছি যে দেশে প্রচলিত নিয়মে না জেনে আমরা কেউ সমাজ কল্যাণে রেজিস্ট্রেশন করতে যাই, কেউ সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করতে যাই। এটি আমাদের না জানার, অজ্ঞতার কারণে আমরা একটা রেজিস্ট্রেশন প্রয়োজন মনে করে বৈধতার মুখোশে আমরা এই অন্যায় কাজটি করছি। আপনারা জানেন, আইনজীবীরা কেউ সমাজ কল্যাণে গিয়ে রেজিস্ট্রেশন করেন না, ডাক্তাররা কেউ সমাজ কল্যাণে গিয়ে রেজিস্ট্রেশন পান না, ইঞ্জিনিয়াররাও কেউ সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন নেন না। তাহলে দেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা কেন নিগৃহীত থাকবেন? তাদের কেন একটা সুষ্ঠু সুন্দর প্রক্রিয়া থাকবে না? যেমন আইনজীবীরা একটি রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে আইন পেশায় নিযুক্ত হন এবং তারা প্র্যাকটিস করেন, তদ্রূপ আমাদের দেশে যারা ডাক্তার রয়েছেন তারাও পরীক্ষা পদ্ধতির মাধ্যমে পরীক্ষায় পাশ করে তারপরে ডাক্তারি পেশায় নিয়োজিত হন। তদ্রূপ এই পেশার উন্নয়নে, বিকাশে এবং শৃঙ্খলিত করার জন্য সাংবাদিকদেরও একটি পরীক্ষা পদ্ধতি থাকা প্রয়োজন এবং তাদের একটা রেজিস্ট্রেশন পদ্ধতি থাকা প্রয়োজন।
রেজিস্ট্রেশন হওয়ার পরে তিনি যদি প্র্যাকটিস করতে পারেন, আর কেউ যদি না করে অন্য পেশায় যেতে চান যেতেও পারেন। কিন্তু একটি সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকতার বিকাশ, উন্নয়ন এবং রাষ্ট্রের অবদানে তারা কাজ করতে পারবে। বর্তমানে যে বিশৃঙ্খল পদ্ধতি রয়েছে, যে হযবরল অবস্থা সাংবাদিকতার ক্ষেত্রে রয়েছে, এটি আর অন্য কোনো পেশায় দেখা যায় না। আমি বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমাদের আবেদন হচ্ছে এই যে দেশে সাংবাদিক সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রেস কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হোক এবং এই সাংবাদিকদের ভুল ত্রুটির জন্য কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে, কারোর কোনো প্রতিবাদের ক্ষেত্রে বা কোনো মামলা মোকদ্দমা সৃজনের ক্ষেত্রে শুধুমাত্র প্রেস কাউন্সিলই মামলা করতে পারবে, অন্য কোনো থানায় বা কোনো আদালতে এর মামলা করা যাবে না। প্রেস কাউন্সিল প্রয়োজন মনে করলে সারা দেশের জেলায় বা বিভাগে তার উইংস খুলে সেখানে মামলা দায়ের করার ব্যবস্থা করতে পারে। আমি আশা করি তাহলেই সাংবাদিকদের ভিতরে একটা শৃঙ্খলা আসবে, মিথ্যা সংবাদ প্রকাশের প্রবণতা কমে যাবে, হলুদ সাংবাদিকতা বলতে যা বোঝায় সেটি স্তব্ধ হয়ে যাবে। আমি মনে করি হলুদ সাংবাদিকতার উর্বর ক্ষেত্র তৈরি করে রেখেছেন আমাদের সরকার, কারণ সাংবাদিকদের শৃঙ্খলিত করার জন্য এ পর্যন্ত কোনো আইন তৈরি করা হয়নি এবং আমরা এতবার দাবি দেওয়া সত্ত্বেও সেই ক্ষেত্রে কোনো উদ্যোগ সরকারের পরিলক্ষিত হয়নি। আমরা আশা করি সরকার ৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস পালন করবেন। সেই দিবসে সারা দেশের সাংবাদিকরা তার উপজেলা বা জেলার মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি দেওয়া জানাবেন এবং যার যার দাবি দেওয়া অনুসারে সরকার সেক্ষেত্রে তাদের জন্য পৃথক বাজেট করবেন। অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং তাদের সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করে সাংবাদিকতার যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করবেন। আজকে আমি এর বেশি আর কিছু বলতে চাই না। আমরা সরকারের কাছে অচিরেই আরেকটি স্মারকলিপি প্রদান করব, যেক্ষেত্রে আমাদের দাবি দেওয়া হচ্ছে সাংবাদিকদের নির্যাতন প্রতিরোধে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিরোধে শুধুমাত্র প্রেস কাউন্সিলকেই দায়িত্ব দেওয়া হোক এবং প্রেস কাউন্সিল ছাড়া অন্য কোথাও যাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না হয় এবং প্রেস কাউন্সিলের অনুমতি ছাড়া যেন কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা না হয়। আমরা ইতিমধ্যেই দেখেছি একটি নিউজের জন্য অন্তত 10-12টি জেলায়, 15-20টি জেলায় মামলা হয় এবং সাংবাদিকদেরকে অযথাই হয়রানি করা হয়। সেই হয়রানি মোকাবেলা শুধু নয়, দেশের সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করণার্থে, ডিজিটাল প্রতিবন্ধকতা দূরীকরণার্থে, সাংবাদিকতার বিকাশে এবং শৃঙ্খলিত সুষ্ঠু সাংবাদিকতা করার জন্য প্রেস কাউন্সিলকে আরও অধিকতর শক্তিশালী করা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে প্রেস কাউন্সিলকে আরও দায়িত্ব প্রদান করা আমরা সরকারের কাছে দাবি রাখছি। আমি আশা করি সরকার অনতিবিলম্বে আমাদের এই আবেদনে সাড়া দিয়ে সাংবাদিকতার উন্নয়নে আমাদের সাথে আলোচনায় বসবেন এবং এর প্রতিবন্ধকতা দূর করবেন। আমি এই আবেদন রেখে আজকে এখানে শেষ করছি। আবার অন্য কোনো বিষয়ে, আবার অন্য কোনো সময় আপনাদের সম্মুখে হাজির হব, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যে কোনো মতামত, পরামর্শ বা কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেশটি আমাদের দেশের উন্নয়নে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই, এটি আমাদের প্রত্যাশা। এই ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের একটি সদস্য হচ্ছে খিলগাঁও প্রেস ক্লাব। তারাও এই ক্ষেত্রে অনেক কাজ করছেন। আমি তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আমি মনে করি সাংবাদিকতার ক্ষেত্রে, সাংবাদিকদের উন্নয়নে, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য যিনি কাজ করুন না কেন, তিনি যত তৃণমূল পর্যায়ে সাংবাদিক হন না কেন, তাকে আমি সেলুট জানাই, আমি তাকে সাধুবাদ জানাই এবং সেই প্রেক্ষাপটে খিলগাঁও প্রেস ক্লাবের উন্নয়ন এবং অগ্রগতিতে আমি তাদের পাশে আছি, থাকব। ধন্যবাদ সবাইকে। দেখলেন রাতের সংবাদ।